সংরক্ষিত নারী আসন ১০০ করার বিষয়ে বেশিরভাগ দল একমত জানিয়েছেন বিএনপি। কাল আলোচনায় যোগ দেবে জামায়াত। জুলাই গণহত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শুরু, শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি। মেয়র পদে তাঁর শপথের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, অভিযোগ ইশরাক হোসেনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংরক্ষিত নারী আসন ১০০ করার বিষয়ে বেশিরভাগ দল একমত। নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জামায়াতে ইসলামী কাল আলোচনায় যোগ দেবে বলে বৈঠক শেষে ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণঅভ্যুত্থানে অংশ নেয়া সব দলের প্রতি অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। সভার শুরুতে আলী রিয়াজ বলেন, সব বিষয়ে একমত না হলেও জাতির স্বার্থে কিছু কিছু স্থানে ছাড় দেওয়া হবে। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা তাঁর। জানা গেছে, সংবিধানে ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ার ইস্যুগুলোতে দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে। ৭০ অনুচ্ছেদের দুটি বিষয়ে একমত হলেও জাতীয় নিরাপত্তা ইস্যুর বিষয়টি পরিষ্কার না করায় কিছুটা দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। এইসব বিষয়ে আরো পরিষ্কার করার কথা জানিয়েছেন দলটি। জাতীয় ঐকমত্য যে সনদ তৈরি হবে, সনদের বাইরে রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারবে না, এরকম কোন রকম ইম্পোজিশন কোন ডেমোক্রেটিক পলিটিক্সে হইতে পারে না। প্রত্যেকটা দল তার জায়গার থেকে বক্তব্য রাখবে। জনগণ যদি তাদেরকে দেয়, স্পিরিটের বিরুদ্ধে যাচ্ছে কিনা, যেটা ডক্টর মোস্তাক বলছে, স্পিরিটের বিরুদ্ধে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে বিবেচনার বিষয়। সেটা আপনার রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে 4টা কমিটি গুরুত্বপূর্ণ, যেগুলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, এই 4টা সহ আরও কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের কাছে যাবে, বিরোধী দল প্রাপ্ত হবে। সেটা বিরোধী দলের সদস্য সংখ্যা কত হলো বা সম্মিলিতভাবে ট্রেজারি বেঞ্চের বাইরে কতজন থাকলো, তাদের মধ্যে কয়টা সভাপতির পদ কারা পাবে, সেটা পরে নির্ধারিত হবে। বর্তমানে 300 আসনের সাথে আরও 100 নারী আসন স্থায়ীভাবে সংসদে সংবিধানে সংরক্ষণ করা হবে নারীদের জন্য। সেই বিষয়ে সবাই মোটামুটি একমত। নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। জুলাইয়ের গণহত্যার বিচারের জন্য গঠিত হয়েছে দ্বিতীয় ট্রাইব্যুনাল। এর কার্যক্রম শুরু হয়েছে আজই। এদিন প্রথমবারের মতো এজলাসে বসেন 3 বিচারক। তাদেরকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয়। এই সময় ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বলেন, কোনো ভয়ভীতি দেখিয়ে ন্যায় বিচার থেকে সরানো যাবে না। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল সহ 12 জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল 1। রিপোর্ট ফররুক বাবুর। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে 2024-এর জুলাইয়ে রাজপথে নামে ছাত্র জনতা। সাধারণ মানুষকে দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহার করেন পুলিশ সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীকে, যারা চালায় নির্বিচারে গুলি। আন্দোলন দমাতে লাশের মিছিল তৈরি করে আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানের সেই হত্যার বিচারে কমাস ধরেই কাজ করছে একটি ট্রাইব্যুনাল, কিন্তু অসংখ্য মামলা থাকায় ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর কথা হচ্ছিল। অবশেষে প্রায় 11 মাস পর বিচারের জন্য যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসা 3 বিচারককে সংবর্ধনা দেওয়া হয়। সে সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিচারের মান নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। আমরা বলেছি, এখানে একদিকে বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয়, সেটাও নিশ্চিত করা।
এ সময় চিফ প্রসিকিউটর বলেন, গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আজকে থেকে যাত্রা শুরু হয়ে গেল। এখন আমরা এইখানে পুরাতন যে ট্রাইব্যুনালটা আছে, ট্রাইব্যুনাল 1 থেকে কিছু মামলা এখানে ট্রান্সফার হয়ে আসবে বলে আমরা আশা করছি। আর কিছু নতুন মামলা এখানে আমরা দাখিল করব এবং এর মাধ্যমে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কার্যকর হবে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জানান, বিচারকে ভিন্ন পথে নিতে হুমকি দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না। তিনি বলেন, ফ্যাসিস্ট গ্রুপ আক্রমণ করার চেষ্টা করছে। দ্বিতীয় ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান তিনি বলেছেন যে তারা এখানে এসেছেন জাতীয় একটা বড় দায়িত্ব মনে করে এবং তারা জানেন যে তাদেরকে এখানে ন্যায় বিচার করতে হবে এবং এই ন্যায় বিচার করতে গেলে তাদেরকে নানান ধরনের ভয় ভীতি হুমকি ধামকি হয়তো মোকাবেলা করতে হবে, কিন্তু কোনো ধরনের হুমকি নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ 12 জনকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল 1। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন করা হবে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। সময় মতো দেশে নির্বাচন হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ব্যাপারে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ডায়াস ফেরেস। সকাল 11টায় শুরু হয়ে বৈঠকটি স্থায়ী হয় প্রায় 1.5 ঘণ্টা। বৈঠক শেষে আমির খুসরো বলেন, আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়া সহ কোন খাতে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আন্তর্জাতিক যে কোনো অস্থিরতার প্রভাব মোকাবেলায় নির্বাচিত সরকার অধিক দক্ষতা দেখাতে পারে। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য আছে বলেও জানান তিনি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসির সঙ্গে সরকার আলোচনা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। খুবই সুষ্ঠু একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি। আমি মনে করি সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে, জনগণের যে ভোটাধিকার, মানবাধিকার, তার মালিকানা ফিরে পাওয়ার যে যার জন্য এত ত্যাগ স্বীকার করেছি আমরা এতদিন, সেটা আমরা সময় মতো হয়ে যাবে এবং দেশ সেদিকেই যাচ্ছে, সেটা আমরা বিশ্বাস করি। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের নির্বাচনের তো কোনো সম্পর্ক নেই। নির্বাচনটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটার সাথে আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই, কোনো কারণ নেই। ঢাকাবাসীর ব্যানারে আজও নগর ভবনে গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা। কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন বলেন, শপথ গ্রহণের আগ পর্যন্ত তিনি মেয়রের দায়িত্ব নেবেন না। গণমাধ্যমে তার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবিও জানান বিএনপির এই নেতা। বিস্তারিত ফজলে রাব্বি প্রতিবেদনে। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে মঙ্গলবার গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। সকাল থেকেই বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেন আন্দোলনে। ইশরাক হোসেনকে দ্রুত শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবি তাদের। আপনি এমপি পাশ করলেন, এখন আমার ইগো আছে, আমার সুযোগ আছে শপথ পড়ানোর, আমি আপনাকে শপথ পড়াবো না, তাহলে আপনার অবস্থা কি হবে? ওনারা তো সেই রাস্তা তৈরি করতেছে। এই যে সরকারের উপদেষ্টা আসিফ, সে এই নগর ভবনটাকে দখল করে রেখেছে, তার তো এই নগর ভবনে থাকার কথা না। আজকে এই নগর ভবনটাকে লুটে পুটে খাচ্ছে। জনগণের ঢাকাবাসীর দাবি একটাই, যে এই ঢাকাবাসীর এই ঢাকা দক্ষিণের উন্নয়নের জন্য মেয়র ইশরাকের হাতেই ক্ষমতা বুঝিয়ে দেওয়া উচিত। দুপুরে গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নেবেন না তিনি। জরুরি সেবা এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দৈনন্দিন সেবা অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট, এই বিষয়গুলা যাতে চলমান থাকে সেটিকে নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমে এটার সাথে যারা যুক্ত রয়েছে ওয়ার্ড সচিবরা, তাদের সাথে আমরা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। এটি আমি করছি, কিন্তু অফিসিয়ালি
মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার জন্যে স্থানীয় সরকার যে আইন রয়েছে 2009 সালে গৃহীত এবং 2010 সালে তার বিধিমালা গৃহীত হয়, সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে। বিশ্বাস করেন, যদি ওটা না থাকতো আমি এতদিন মেয়রের পদবি নিয়ে বসে থাকতাম। অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছেন বলেও এ সময় তিনি অভিযোগ করেন। আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। এদিন নগর ভবনের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটির সকল ওয়ার্ড সচিবদের সঙ্গে ডেঙ্গু নিধনে মতবিনিময় সভা করেন বিএনপির এই নেতা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে সরকার। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি জানান, ইরানের রাজধানী তেহরানে 400 বাংলাদেশির মধ্যে 100 জন নিরাপত্তার জন্য দূতাবাসে আবেদন করেছেন। তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তিনি বলেন, শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য চায় বাংলাদেশ। সম্প্রতি প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের বিষয়ে সচিব জানান, এটি সরকারি সফর হিসেবেই বিবেচিত হওয়ার কথা। প্রধান উপদেষ্টা সফর সফল হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরও 10 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 38 জনে। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়। সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, চট্টগ্রামের 8টি ল্যাবে গত 24 ঘন্টায় 180টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 10 জনের করোনা শনাক্ত হয়। তারা সবাই মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে আরও বলা হয়, এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। সবাইকে করোনা নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। হজ পালন শেষে চট্টগ্রামে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন 413 হাজি। সকাল 11টায় হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG136 ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে 5188 জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রা করেন। তাদের মধ্যে আজ সকালে ফিরতি ফ্লাইটে 413 হাজি দেশে ফিরেছেন। এই সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর আগত হাজিদের শুভেচ্ছা জানান। খুলনায় 6 ঘন্টায় ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বেশিরভাগ রাস্তাঘাট। সব এলাকার জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। আজ ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত টানা বৃষ্টি হয়। এতে তলিয়ে যায় নিম্নাঞ্চল। প্রধান সড়কগুলোর পানি নেমে গেলেও নগরীর নিচু এলাকা লবণচড়া, বয়রা, খালিশপুর, বস্তি এলাকা ও দৌলতপুরের দেওয়ানার পানি নামছে ধীরগতিতে। পানির ভেতর যানবাহন চালাতে গিয়ে অনেক গাড়ি বিকল হয়ে যায়। সোমবার বিকাল থেকে মঙ্গলবার বেলা 12টা পর্যন্ত 83 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খুলনা আবহাওয়া অফিস। এর মধ্যে ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত 48 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ড্রেন ও সড়ক পানিতে একাকার হয় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এত পরিমাণ পানি, কোথায় রাস্তা কোথায় ড্রেন, এ বোঝার কোনো কায়দা নেই। গাড়ি পড়ে যাচ্ছে, ফেলাতে পানি ঢুকে যাচ্ছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। দেশটি এই সিএনজি একদম তলায় গেছে, পানির তলায় চলে গেছে, পরে স্টার্ট বন্ধ হয়ে গেছে। ফলনে সাফল্য পাওয়ায় বিদেশি জাতের আম চাষে ঝুঁকছে খাগড়াছড়ির কৃষকরা। বর্তমানে সেখানে অন্তত 45 প্রজাতির বিদেশি আমের চাষ হচ্ছে। দেশি আমের চেয়ে দামও মিলছে বেশি। বিদেশি জাতের আম চাষ সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। তবে আম বিক্রিতে টোলের নামে চাঁদাবাজিতে ক্ষুব্ধ চাষিরা। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্ল তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি সদর উপজেলার কৃষক মৌসিতু চৌধুরীর 30 একর বাগানে থোকায় থোকায় ঝুলছে আমেরিকান পামলার, সূর্য ডিম, আম্রপালি, অস্টিন চাকাপাত, রেড আইভরি, রেড বানানা, কিউজাই, রেড লেডি, আপেল, ম্যাঙ্গো সহ দেশি বিদেশি 45 প্রজাতির আম। সাবেক এই বিজিবি সদস্য গত বছর 50 লাখ টাকার আম বিক্রি করেছেন। এবারও লাভবান হবার স্বপ্ন তার। প্রচলিত জাতের চাইতে বিদেশি আমটা ফলন বেশি এসেছে, তো আমি আশা করি এবছর ভালো অ্যামাউন্ট পাবো।
আর আমার কিছু কিছু জাত আছে, বিদেশি জাতগুলো আপনার 3.5 কিলো পর্যন্ত হয়। বিদেশি আমের দাম বেশি পাওয়ায় মংসিতুর মতো আরও অনেকে আগ্রহী হচ্ছেন বিদেশি জাতের আম চাষে। তবে কেউ কেউ বলছেন এখনও পাহাড়ের সেরা আম হচ্ছে আম্রপালি, তা চলতি বছর ফলন কম হলেও। পৌরসভা খড় এবং এই যে জেলা পরিষদ খড়, বাজার পান খড়, এই খড়গুলো একটু যদি সরকারিভাবে যদি কমে নিয়ে যায় তাহলে আমরা আরও বেশি লাভবান হব। বাণিজ্যিকভাবে লাভবান হওয়ায় চাষিদের বিদেশি আম চাষে উৎসাহিত করার পাশাপাশি চারা সরবরাহ করছে কৃষি বিভাগ। এই বিদেশি আমগুলো চাষাবাদ করলে কৃষকরা কিন্তু আমের যে এই লেনটাকে, সময়ের ব্যবধানটাকে একটু বাড়াইতে পারে। আমরা জানি যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসেও কিন্তু অনেক বিদেশি জাতের আম আছে যেগুলির খুবই চাহিদা থাকে। তো সেক্ষেত্রে কৃষকরা যথেষ্ট লাভবান হবে। এদিকে খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় দেশি বিদেশি আম বিপণনে অতিরিক্ত অবৈধ টোল আদায় বন্ধের দাবি বাগান মালিকদের। আম ব্যবসায়ীদের রেজিম সরকারের আমলে অনেক প্রতিবন্ধকতা ছিল। পথে পথে সরকারি প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত টোলের নামে চাঁদাবাজি, যা বর্তমান সরকারের আমলে আমি আশা রাখছি বর্তমান সরকারের আমলে এই টোলটা সহনশীল পর্যায়ে নিয়ে আসবে বলে আমি আশাবাদী। সুস্থ ও সঠিক পরিবেশ না পেলে আম চাষে বিমুখ হবার শঙ্কায় কৃষকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বেড়েছে। সাতক্ষীরা রেঞ্জে শ্যামনগরের লোকালয় থেকে 2 বনদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার রাত 11:30টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন যতীন্দ্রনগর ও মিরগাং এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলো শ্যামনগর উপজেলা যতীন্দ্রনগর এলাকার নজির গাজী ও খুলনা কয়রা উপজেলার দিদারুল ইসলাম। তাদের দেয়া তথ্যে ওই চক্রের মাছ শিকারের নৌকা থেকে একটি একনালা বন্দুক ও একটি দা উদ্ধার করা হয়। মাছ শিকারের ছদ্মবেশে তারা সুন্দরবনে ঢুকত। সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জনাব বাহিনীর সদস্যদের লোকালয় তুলে দেয়া এবং বনে নামিয়ে দেওয়ার কাজ করত আটক নজির গাজী। আটক অপর বনদস্যু দিদারুল জানায়, নজির গাজী শ্রমিক হিসেবে সুন্দরবনে যাওয়া জেলেদের জিম্মি করা সহ মুক্তিপণ আদায়ে কাজ করে সে। তাদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে পা পিছলে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হওয়া রাজমিস্ত্রি লোকমান হোসেনের লাশ উদ্ধার হয়েছে প্রায় 29 ঘন্টা পর। মঙ্গলবার সকাল 7:30টার দিকে মোল্লাচর এলাকার নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। নিখোঁজ লোকমান হোসেন ভোলা জেলার তজমুদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামে মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। পুলিশ জানায়, গেল রবিবার মধ্যরাতে ফারহান 3 মনপুরা থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিলেন। লোকমান হোসেন, তার স্ত্রী রিপা আক্তার, চাচাতো ভাই শিহাদ ও সোহেল। পথে লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাটে থামলে সেখানে সফরসঙ্গী সোহেলকে নামিয়ে দিতে গিয়ে হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যান লোকমান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, BIWTA এবং নৌ পুলিশের যৌথ অভিযানে আজ সকালে লাশটি উদ্ধার হয়। নারায়ণগঞ্জের ফতুল্লার রাস্তার পাশে ড্রেন থেকে হাত পা বাঁধা বস্তাবন্দি পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল 11:30টায় পূর্ব শিয়াচল লালখা এলাকা থেকে জনি সরকার নামে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। সে সিলেটের জামালগঞ্জ থানার বাসিন্দা। নিহতের বাবা জানান, জনি একটি পোশাক কারখানায় কাজ করত। সোমবার রাত 9টায় বাসা থেকে বের হলে আর ফেরেনি। সকালে খবর পেয়ে ছেলের লাশ শনাক্ত করেন জনির বাবা। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকার মাদকাসক্ত ছেলেদের সাথে চলাফেরা ছিল তার। মাদকের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের। গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভনে ফেলে কিশোরীকে ধর্ষণের পর পালিয়ে থাকা লিটন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে গত রাত 9টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গেল রবিবার সকালে এক কিশোরীকে চাকরির প্রলোভন দিয়ে স্থানীয় তালহা স্পিনিং মিলসের কাছে ATM বুথে ডেকে নেয় ওই বুথের নিরাপত্তা কর্মী লিটন মিয়া। বুথের পাশের ফ্লোরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় সে। পরে ঘটনা জেনে থানায় মামলা করেন কিশোরীর বাবা। তথ্য প্রযুক্তির সহায়তায় লিটনকে আনসার রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
কন্যা শিশুর জাগরণ আনবে দেশের উন্নয়ন। এ প্রতিপাদ্যকে সামনে রেখে গার্লস লিডারশিপ সামিট 2025 হয়েছে কুড়িগ্রামে। সকালে শহরের একটি কনভেনশন সেন্টারে RDRS বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও সমাজকর্মী শ্যামল কুমার। এ সময় বাল্যবিবাহের কুফল সম্পর্কে শতাধিক কিশোরীকে অবহিত করা হয়। নীলফামারীতে মিরগঞ্জ হাট ডিগ্রি মহাবিদ্যালয়ের ICT ভবনের উদ্বোধন হয়েছে। সকালে ভবনের উদ্বোধন করেন রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক প্রফেসর মোহাম্মদ আমির আলী। তরুণ উদ্যোক্তাদের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসা ও উদ্যোগ উন্নয়ন কর্মশালা হয়েছে সাভারে। দুপুরে সাস ট্রেনিং সেন্টারে কর্মশালা পরিদর্শন করেন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। কৃষকদের মাঝে বীজ সার প্রণোদনা দেওয়া হয়েছে গোপালগঞ্জে। সদর উপজেলা পরিষদের হলরুমে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মোক্তার হোসেন। HSC পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে বরিশালে। দুপুরে শিক্ষা বোর্ড অফিসের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকের গাড়ি আটকে রাখে তারা। খাগড়াছড়িতে LGEDর নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্কর চাকমার স্ত্রী কেমি চাকমার রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফোরাত হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। নাগরিক প্ল্যাটফর্ম সক্রিয়করণ বিষয়ক ত্রিমাসিক সভা হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর একটি রেস্টুরেন্টে এতে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক রকিব হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক অমিত রায় সহ অন্যরা। নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের বিনের পোতা TTC সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার জাহরুল ইসলাম টুটুল। গাইবান্ধায় ইজি বাইক চালক আনিসুর রহমানের হত্যাকাণ্ডের মামলায় কোনো চার্জশিট না দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা। শহরের ডিবি রোডে এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংরক্ষিত নারী আসন 100 করার বিষয়ে বেশিরভাগ দল একমত, জানিয়েছেন বিএনপি। কাল আলোচনায় যোগ দেবে জামাত। জুলাই গণহত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শুরু, শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি। মেয়র পদে তাঁর শপথের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, অভিযোগ ইশরাক হোসেনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।